আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া ২টি মামলায় শেখ হাসিনা সহ ৩০ অভিযুক্তের বিরুদ্ধে গত বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে নাম রয়েছে ১৫ জন কর্মরত কর্মকর্তা সহ মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার। আগামী ২২ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে বেসামরিক আদালতে বিচারের ঘটনা এর আগে কখনো ঘটেনি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে সিভিল আদালতে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সরকার সেনা সম্পর্কের পাশাপাশি সেনাবাহিনীতে এর প্রভাব কি হতে পারে তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। সাবেক এক সেনা কর্মকর্তা বলেন, এ ঘটনাটি যেভাবে জনসম্মুখে প্রচার করা হয়েছে তাতে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে, যার নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও দেখা যেতে পারে। অন্যদিকে কেউ কেউ বলছেন, গত বছর ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় অভিহিত থাকায় এই ঘটনায় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এ বিষয়ে প্রশ্ন উঠলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গুমের ২ মামলা সহ ৩ মামলায় পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তার বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচারসহ অতীতের উদাহরণ পর্যালোচনা করে জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শাহউদ্দিন মালিক মনে করেন, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালে অগ্রসর হতে বাধা নেই। প্রশ্ন উঠেছে, সামরিক বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে, তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে? সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, বাংলাদেশের বিচারিক ব্যবস্থায় এ ধরনের মামলার আরও উদাহরণ আছে। তারা জানান, এর আগে ২০১৪ সালে নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় তৎকালীন ৩ জন সেনা কর্মকর্তা যারা র্যাবের অধীনস্থ ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই সময় সেনাবাহিনী ওই ৩ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নামে, পরে তাদের অবসরে পাঠানো হয়। এরপর সাবেক ওই ৩ কর্মকর্তার বিচার প্রচলিত ফৌজদারি আইনেই হয়। সাধারণত সশস্ত্র বাহিনী সমূহের অভ্যন্তরে কোনো অপরাধ সংঘটিত হলে তার বিচার হয়ে থাকে সামরিক আদালতে। সেনাবাহিনীর সাথে কোনো সামরিক ব্যক্তি বিদ্রোহের কাজে জড়িত থাকলে বাংলাদেশ দণ্ডবিধির ৭ নং অনুচ্ছেদের ১৩৯ নং ধারায় তিনি সামরিক আদালতে বিচারের আওতায় আসবেন। আর্মি অ্যাক্ট অনুযায়ী সামরিক আদালতে মামলার চার্জশিট হয় সামারি অফ এভিডেন্স থেকে, তদন্ত থেকে নয়। একজন সেনা কর্মকর্তার নেতৃত্বে কোর্ট মার্শাল গঠন করা হয় অথবা এক বা একাধিক সেনা কর্মকর্তার সমন্বয়ে এ আদালত গঠন করা হয়। কোর্ট মার্শালে প্রমাণিত অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ১৪ বছরের সশ্রম কারাদণ্ড। তবে এবার কোর্ট মার্শালে নয়, দেশের ইতিহাসে প্রথমবার এতজন সেনা কর্মকর্তার বেসামরিক আদালতে বিচার শেষ পর্যন্ত কী প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।